আমরা যেটা বলছিলাম নাম্বার 4 নাম্বার 5 যেমন সাইন্স অফ স্ট্রাগল বাট নট এনি সাইন অফ ভায়োলেট ইন মাগি। আচ্ছা নাম্বার 6 দেখো সাইন্স অফ অ্যাসফিক্সিয়া ইজ প্রেজেন্ট। কেমন? তাহলে আমরা এইটার পরে আমরা চলে যাই নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড। ইন্টারনাল ফাইন্ডিং। ইন্টারনাল ফাইন্ডিং আমরা কি পাবো? In case of strangulation, internal finding পাবো নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 দেখো সবগুলা একটা পর একটা দেখা যায় তোমাদের? এগুলো দেখা যায়? এগুলো দেখা যায়? হ্যালো জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যায়, ঠিক আছে। আচ্ছা ভেরি গুড। The number of subcutaneous tissue under the ligature mark is contused and there will be gross extravasation. মানে যেখানে তোমার প্রেসার লাগলো তাই না, সেটা নিচে ব্লাড ভেসেল গুলো ছোট ছোট গুলো এক্সট্রাভেসেশন অফ ব্লাড হয়। তার মানে কি ব্লাড ভেসেল গুলা রাপচার হয়ে যায়, সেখানে ব্লাড বের হয়, ব্লাড বের হয়ে কনফিউশন হয় বা একাইমোসিস, সেটা মনে রাখবা। আমরা পরে এগুলো পড়াবো এই ইনজুরি বা ওর চ্যাপ্টারে সেকেন্ড টার্মে ইনশাআল্লাহ। Number 2, fracture of thyroid cartilage. Fracture of thyroid cartilage is more common in strangulation. কিন্তু হ্যাঙ্গিং এটা না। কেমন? তারপরে দেখবা ফ্র্যাকচার অফ থাইরয়েড বয়েন ইজ কমন ইন থ্রটলিং। ওখানে মর্গের ভিতরে দেখবা ওইখানে তোমাদের কেটে দেখাবা হায়ার বোনটার নেক থেকে কেটে একটা ইনসিশন দিয়ে বের করে আনবে, স্যার এটা ফ্র্যাকচার আছে। ফ্র্যাকচার তার মানে এটা স্ট্র্যাঙ্গুলেশন। যদি ফ্র্যাকচার না থাকে তাহলে এটা হ্যাঙ্গিং। তারপরে নাম্বার 4, the injury to the tracheal ring is common in বাঁশডলা। বাঁশডলাতে দেখা যায় এমন বাঁশের যে প্রেসার হয় তার সাথে ট্রাকিয়াল রিং গুলো ভেঙে যায়। Number 5, fracture dislocation of cervical vertebra may occur in mugging. আচ্ছা তারপরে larynx trachea is congested. Larynx and trachea will be congested. আবার lungs will be congested. কেমন? এই বাকিগুলো সব স্ট্রাকচার এভরি আদার অর্গান will be congested. এটা মনে রাখবা, congested শব্দটা মনে রাখতে হবে। কেমন? ব্রেন মেনিনজেস congested, আদার অর্গান congested। এই congested হবে সব অর্গানগুলো ইন ভায়োলেন্ট এক্সপেশিয়াল ডেথে। কেমন? মনে থাকবে? হ্যালো ইনশাআল্লাহ স্যার। यस স্যার। আচ্ছা ভেরি গুড। তাহলে আমরা নেক্সট স্লাইডে দেখি মেডিকেল লিগাল ইম্পর্টেন্স অফ স্ট্র্যাঙ্গুলেশন। স্ট্র্যাঙ্গুলেশনের এটা মেডিকেল লিগাল ইম্পর্টেন্সটা কি? নাম্বার 1, homicidal strangulation is more common than accidental strangulation. Come on. Number 2, in our forensic medicine, it is said that strangulation is always homicidal unless proven otherwise. Strangulation, আমাদের ফরেন্সিকের ভাষা strangulation দেখলেই মনে করতে হবে it is always homicidal. I mean, that means somebody has killed this person. এমন তার মানে ওদেরকে ধরতে হবে, এই ক্রিমিনালদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদের উপরে পানিশমেন্ট হবে মৃত্যুদণ্ড। কেমন? as strangulation is important, you have to find out whether it is strangulation or not. কেমন? as a doctor. Number 8, accidental strangulation may occur if some material like a scarf, dupatta, machine belt, etc. suddenly wrapped down his neck and constricting the neck, causing death. মনে করো কেউ গার্মেন্টস এর চাকরি করে মহিলারা, তাই না? অনেক আছে না বিভিন্ন জায়গায় চাকরি করে, হঠাৎ করে যে তার ওড়নাটা পেঁচে যায়, তার গলার সাথে এটা বাঁধা ছিল, সে হয়তো অ্যাক্সিডেন্টালি মারাও যেতে পারে, তাই না? অ্যাক্সিডেন্টাল স্ট্র্যাঙ্গুলেশন হতে পারে, কিন্তু তাকে তো কেউ ইচ্ছা করে কেউ তো অন্য কেউ হত্যা করে নাই, কিন্তু অ্যাক্সিডেন্টালি তার ওড়না পেঁচা গেছে, তাই না? হতে পারে তো। হ্যালো হ্যালো আচ্ছা তাহলে হ্যাঁ তোমরা একটু কথা বলবা, তাহলে পরে আমি একটু বুঝতে পারবো যে তোমরা আমার সাথে আছো। দেখাচ্ছে ইউর ইন্টারনেট ভেরি লো, মানে এটা কানেকশন থাকে ইন্টারনেটে। নাম্বার 4, স্ট্র্যাঙ্গুলেশন মে বি মিস্টেকেন ফর হ্যাঙ্গিং। অনেক সময় স্ট্র্যাঙ্গুলেশন কে যদি ভুলে হ্যাঙ্গিং বলে দেয়, আর হ্যাঙ্গিং কে যদি ভুলে স্ট্র্যাঙ্গুলেশন বলে দেয়। যে ডাক্তারদের জ্ঞানের যে চক্ষুটা, সেটা আমাদের অবশ্যই নলেজ থাকতে হবে, নলেজ, তাই না? So it is important to distinguish between strangulation and hanging. তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। অটোপসি ফাইন্ডিং ইন থ্রটলিং। আমাদের যে থ্রটলিং যখন হয়, হাত দিয়ে চেপে ধরে, তখন তুমি অটোপসি করলে কি পাবা?
signs of asphyxia will be present. In addition, following findings are obvious in the neck. External finding এ কি পাবা, যদি তাকে হাত দিয়ে ধরে যদি কেউ গলার উপরে শ্বাস বন্ধ করে, তাহলে তার 5টা আঙ্গুল সেটা কি কি দাগ থাকবে সেটা বলতে হবে, যে bruising in the neck due to grasping of the neck by assailant, যেমন যে হত্যাকারী সে যে হাত দিয়ে জোর করে চেপে ধরছে, তার আঙ্গুলের তার নখের ছাপগুলো ওই মৃত ব্যক্তির গলায়, you will get the finding. যেমন these bruises are usually circular, dark red, purplish in color, and maybe about 1 to 2 centimeter in size. In gripping fingers, slide over the skin, take up an elongated shape. তারপরে তোমার ফিঙ্গার গুলো যেরকম ওরকম আকৃতিরই তোমার একটা শেপ তুমি তার গলায় দেখতে পাওয়া, ফাইন্ডিং। কেমন এটা কমন সেন্স মোস্টলি, ডাক্তার এটা একটা বড় কমন সেন্স বুদ্ধিমত্তার পরিচয় থাকতে হবে, কেমন তোমার নলেজের সাথে। নাম্বার 2, অ্যাব্রেশন পাবা অন দ্য নেক, অ্যাব্রেশন তার মানে কি, রাপচার অফ দ্য স্মল ভেইনস আর আর্টারিজ ইন দ্য আন্ডারলাইং স্ট্রাকচার, there will be extravasation of blood. আর অ্যাব্রেশন হলো যে তোমার স্কিনের সুপারফিশিয়াল লেয়ারটা একটু অ্যাব্রেডেড হয়েছে, অ্যাব্রেশন হয়েছে, কেমন। আর একাইমোসিস হলো রাপচার অফ দি স্মল ব্লাড ভেসেলস। আচ্ছা, সেটা the neck examination করে তুমি দেখবা, show the finger nail of the neck marks, কেমন nail mark থাকবে with which could be formed both assailant as well as victim. Nail mark can be curved, semicircular or linear. এক একজনের আঙ্গুলের নখ কিরকম থাকে, তাই না, ওই নখটা যদি বসে যায় টিস্যুর ভিতরে, তাহলে ওই বাঁধটা তুমি অবশ্যই পাবা। এটা সেমি সার্কুলার, সেমি লুনার হতে পারে, চাঁদের মতো বাঁকা হতে পারে, কার্ভ হতে পারে, অথবা লম্বা হতে পারে কিছু। when one hand is only used, মনে করে এক হাত দিয়ে তাকে হত্যা করেছে, কেমন শ্বাস রুদ্ধ করেছে, তাই তুমি কি পাবা, thumb nail impression is seen on one side of the neck, while the other side of the neck you will find 4 finger nail marks as seen on other side of the neck. কথা বুঝছো তো না? যদি এক চেপে ধরে তাহলে পরে একদিকে পাবা থাম্বের ইমপ্রেশন অফ দ্য নেক, আরেক সাইড অফ দ্য নেকে পাবা another 4 ফিঙ্গার এবং নেইলের ইয়ে। এটা হলো তোমার কমন সেন্স। যদি এক হাতে কেউ স্যার ধরেন কেউ যদি যখন মারতেছে বা থ্রোটিং করতেছে তখন হাতে একটা কাপড় পেঁচায় নিল, হ্যাঁ, কাপড় পেঁচে ওইটার উপর দিয়ে গলায় প্রেসার দিচ্ছে, তখনও কি সেম মার্কস গুলাই পাওয়া যাবে? হাতে যদি একটা কাপড় থাকে, কাপড়ের উপর গ্লাভস বা কাপড় থাকে তখন, তাহলে তোমার প্রেসার যেখানে পড়ে প্রেসারের মার্ক পাবা, কিন্তু ফিঙ্গারের যে স্কিন যেটা থাকে বা ওই নেইলের যেটা, সেটা হয়তো তুমি পাবা না, কিন্তু একটু ডেপথ একটা অস্পষ্ট, তাই না, সেটাই পাবা। কিন্তু ওরকম ক্লিয়ারলি তুমি ফিঙ্গার নেইল বা ওরকম ক্লিয়ারলি তুমি পাবা না, একটু ডাউটেড হয়ে যাবে, কেমন, তখন এটা কাপড়ের কারণে অন্যরকম ইয়ে হবে, বোঝা যাবে না, একটু খুব কষ্ট হবে। there will be cloth, তাই না, ক্লথটা তুমি তখন ডাউট করবা যে হয়তো কাপড় ছিল। তাহলে thus the fingernail marks are helpful in interpretation of the case, giving opinion. আর যদি দুইটাই হাত ধরি, বোথ হ্যান্ড যদি এরকম করে দুইটা হ্যান্ড ধরে গলাটা টিপে ধরে, তাহলে কি হবে, if both hands will be used in the middle with the rest of the 4 fingers nail marks on will be seen on either side of the neck. তাহলে দুই নেকের দুই সাইডে এই চারটা এবং চারটা, দুই পাশে চারটা আঙ্গুল থাকবে, মাঝখানে দুটা থাম থাকবে, কেমন। এটা হলো তোমার ইমপ্রেশন, মানে দুইটা হাত ইউজ করলে, কেমন। থ্রটলিং বাই 2 hands, থ্রটলিং বাই 1 hand, তাহলে বুঝছো তো। ইন্টারনাল ফাইন্ডিং কি হবে, ইন্টারনাল ফাইন্ডিং, if extensive pressure is used, it can lead to fracture of the thyroid cartilage and inward fracture of the greater cornu of thyroid bone. কেমন, বেশি প্রেসার যদি ধরে তাহলে পরে থাইরয়েড কার্টিলেজটা এবং হাইয়ার বোনের কর্ণ, গ্রেটার কর্ণ উইল বি ফ্র্যাকচার্ড, কেমন ফ্র্যাকচার হবে। আজ ওই পোস্টমর্টম যে ডেড বডি থেকে এগুলো বের করা হয়, ইনসিশন দিয়ে থাইরয়েড কার্টিলেজ থেকে খুলে ফেলা হয় এবং দেখা হয় ইজ দেয়ার এনি ফ্র্যাকচার, হাইয়ার বোনটাকে বের করা হয় এবং দেখানো হয় ইজ দেয়ার এনি ফ্র্যাকচার। হোয়াট ইজ মাগিং, আমরা বলি না মাগিং, MUGGING, মাগিং হলো আর্ম লক,
আর্ম মানে কি তোমার এই যে কোথায় আর্ম, কোথায় আর্ম, ফোর আর্ম, জানো তো তোমার হাতের যে উপরের যে এলবোর Yes, sir. ইয়ে পরে শোল্ডার জয়েন্ট পর্যন্ত, এটা কি আর্ম না? কেউ যদি এরকম করে মারার জন্য, স্ট্যাঙ্গুলেশন করার জন্য একবারে ঘাটটাকে তার এই আর্মের ভিতরে নিয়ে আসে, কেমন এবার এলবো জয়েন্ট আর ইয়ের ভিতরে, কেমন তাহলে একটা প্রেশার দেওয়া হয়, কম্প্রেশন, স্কুইজ করা যায়, নেক ইজ কম্প্রেসড or squeezed by holding it, the neckটাকে by holding the neck between the crook of the elbow or knee, and the attack is usually made from behind. পিছন থেকে এসে হঠাৎ করে হাত দিয়ে ধরে করতে পারে, অথবা পায়ের ভিতরে ফেলে কেমন নি জয়েন্টের এখানে তার ঘাটটা রাখতে পারে। এই যে জর্জ ফ্রয়েড, তাকে একটা আমেরিকাতে মারলো না একজন পুলিশ, তার নেকের উপরে হাঁটু দিয়ে কম্প্রেশন, নি জয়েন্টে যে কম্প্রেশন করে মারলো, এটা হলো মাগিং, কেমন আর্ম লক। Attack is usually made from coming from behind. Though a victim is killed by this method, shows signs of asphyxia and other struggle marks on examination, neck will not show any evidence of violence, as the compression was affected by the soft muscle of the neck, arm or leg. তোমার আর্মের ভিতরে এরকম ইয়ে করে অথবা পায়ের এই ইয়েতে নি জয়েন্ট এরকম ফেলে যদি কাউকে মারে, তাইলে পরে কিন্তু তোমার এখানে এই এক্সামিনেশন করলে will not show any evidence of violence. ভায়োলেন্সটা বোঝা যাবে না, অ্যাব্রেশন নাই, ব্রুইস নাই, লেসারেশন নাই, কোনো ইনজুরি নাই, তাই না? কিন্তু লোকটা তো মরে গেছে শ্বাসরুদ্ধ হয়ে, কথা বুঝছো? কাজে it may also be because the death is due to vagal vagal nerve inhibit করেছে বলে সে মারা গেছে, কেমন? স্যার মেজর সিনহাকে তো মনে হয় কম্প্রেশন দিয়ে মারছে, মানে কম্প্রেস করে মারছে। মেজর সিনহা থেকে তো গুলি করে মারলো। গুলি করার পর তো মানে পা দিয়ে চিপে ধরছে। হি ওয়াজ অ্যালাইভ, তাকে যখন দেরি করতেছিল, তাকে তো সাথে সাথে নেয় নাই, পরে একটা গাড়ি আনলো, তখনও সে জীবিত গাড়িতে উঠেছে, তারপরে মানে অক্সিজেন দাও বাতাস দাও বলতেছিল, তখন তাকে আরো 2টা গুলি করে, অক্সিজেনের পরিবর্তে আরো 2টা গুলি করে পুরোপুরি ডেড মানে নিশ্চিত করছে এলিয়াকত, তাই না? কেউ কেউ বলে যে প্রদীপ এসে তাকে ঘাড়ের উপর লাথি দিছে, মুখের উপর লাথি দিছে এবং চাপা দিয়ে ধরছে বুট দিয়ে, সেটাও হ্যাঁ এটাই তুমি বলতেছিলা, তাই না? এটাই বলতেছিলা। হ্যাঁ, দিস ইজ অলসো হিস্ট্রি, এটাও হিস্ট্রি, যে সে এসে পা দিয়ে তাকে মৃত্যু নিশ্চিত করা এবং বেইজ্জত অবদস্থ করা, আর্মিকে মারে পুলিশে, এটা কত বড় জঘন্য একটা উল্টা জিনিস, তাই না? যেখানে দেশের সর্বোচ্চ সুভারেন্টি বা সার্বভৌমত্ব দেশের হলো প্রধান বাহিনী সেনাবাহিনী। আজকে সেনাবাহিনীকে তারা ইঁদুর, বিড়াল, পিঁপড়া বানায় ফেলেছে, আর পুলিশ হয়ে গেছে বড় ভল্লুক একবারে। তোমার সেই ইন্ডিয়ার রয়ের বাহিনী, ইন্ডিয়ান লোক 2500 না কয় হাজার পুলিশের ভিতরে ঢুকছে, তারা চাকরি করে। 10 লক্ষ ইন্ডিয়ান বাংলাদেশে চাকরি করে, 20 লক্ষ চাকরি করে, তারা এই চাকরি করা এই বেতনগুলো সব ইন্ডিয়াতে নিয়ে যায়। ইন্ডিয়ার দালাল আর কি স্যার? হ্যাঁ, ইন্ডিয়ার দালালেরা, ইন্ডিয়ার সব অনুপ্রবেশ। এখন এরা এইসব কাজ করে দেশটাকে আবার সেই আমাদের এখন মুক্তিযুদ্ধ করতে হবে। আমরা তো যখন বুড়ো হয়ে গেছি, তোমাদের এখন করার সময় মুক্তিযুদ্ধ করতে হবে তোমাদের। আমরা তো একবার মুক্তিযুদ্ধ করে দেশ 71-এ, কিন্তু এটা রক্ষা তো করতে হবে তোমাদের। আল্লাহর উপরে, আল্লাহ বলবেন আল্লাহ রক্ষা করার তৌফিক দেন, আল্লাহ আপনি রক্ষা করার ব্যবস্থা করে দেন, এবং তোমরা হবা সেই যুবক যুবতী শ্রেণী যারা দেশকে সঠিক পথে দেশপ্রেমিক হবা। এখন তো কিছু বললে স্যার এখন তো স্যার গায়েব করে ফেলবে। এই যে সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস, মানে এগুলো সব ঢুকে পড়েছে কি, ওই যে ইস্কন বাহিনী হলো ইন্ডিয়ান রয়ের বাহিনী, আমেরিকার স্পেস বাহিনী, তারপরে মাসাদ, এই যে কি বলে ওগুলো হলো, মাসাদ হলো ওদের গোয়েন্দা বাহিনী ইহুদিদের, কেমন? আর হলো গোয়েন্দা বাহিনী, ইন্ডিয়ার পুলিশ বাহিনী, সেনাবাহিনী, যত বাহিনী শয়তানের বাহিনী হোক না কেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না
কাইদা শাইতান কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র অত্যন্ত দুর্বল। এই পুরা ভারতবর্ষ ছিল আমাদের অধীনে। আমরা কারা? আমরা মুসলমানরা মুঘল সম্রাট, তাই না? 1000 বছর আমরা শাসক ছিলাম, তাই না? কিন্তু আমরা যেহেতু এখন কিছু আমাদের ভিতরে বড় বড় একজন সেনাপতি মীর জাফর হয়ে গেল। এই 57 সালে মীর জাফররা যুদ্ধ করলোই না, বিরাট অস্ত্র শস্ত্র ছিল, ব্রিটিশরা ফুয়ের মুখে ওরা চলে যেতে পারতো, একটা লাথি দিলে ওরা ভাগিয়ে যেতে পারতো, কেমন? কিন্তু ওদেরকে দিয়ে দিল ক্ষমতা। তো এই ক্ষমতা, এরকম মীর জাফরের দল এখন ভরা না বাংলাদেশে? আওয়ামী লীগের ভিতরে, যুবলীগের ভিতরে, লীগের ভিতরে, নাস্তিকদের ভিতরে, তারপরে বামপন্থীর ভিতরে, তারপরে ইন্ডিয়ান রয়ের ভিতরে, সব ভরা মানে এগুলা। তো কাজে এজিদ নমরুদরা যুগে যুগেই থাকবে, যুগে যুগেই মুসলমানদের ইমানের পরীক্ষা হবে। ওরা যাবে দোজগে, এই জন্য ওরা খারাপ কাজের মধ্যে চেষ্টা করবে। ওরা হলো শয়তান বাহিনী, কেমন? মানে এরা হলো আরবিতে বলে হিজবুশ শাইতান, মানে শয়তানের দল, দোজগের দল, দোজগ। আর মুসলমানরা হলো হিজবুল্লাহ, আল্লাহ তাআলার দল, মানে এটা ভালো, বেহেশতে যাবে। কাজে দুইটাই হলো পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই হেফাজত, আবার এই যে হাজার হাজার 70টা দল, এই ফেরকা, আসলে দুনিয়াতে কোনটাই, এগুলো সব কোন দল? দল হলো দুইটা, একটা হলো আল্লাহ তাআলার দল, আর একটা হলো শয়তানের দল, একটা বেহেশতের দল, একটা দোজখের দল। কাজে এই মুক্তিযুদ্ধ তোমাদের চালাইতে হবে ইনশাআল্লাহ। এটা হলো ইমানের মুক্তিযুদ্ধ। মুসলমানদের কেন ইনশাআল্লাহ ইমান এনেছে? ইনশাআল্লাহ আমাদের ইমানটাই হলো বড় অস্ত্র, শক্তিশালী, এবং এই শক্তিশালী অস্ত্র হলো আল্লাহর উপর নির্ভরশীল, এবং আল্লাহ হলো এই শক্তিকে বিজয় দান করবেন। কে দান করবেন বিজয়? আল্লাহ দান করবেন। আল্লাহ, হ্যাঁ অবশ্যই। একজন মুসলমান সে 100-1000 কাফেরের উপরে জয়লাভ করবে যুদ্ধ করলে, কারণ কি তার ইমান এমন স্ট্রং থাকবে, এবং সে যদি এরকম যুদ্ধ করে তার সাহায্যকারী হবে কে? আল্লাহ তাআলা। এবং তার পক্ষে সে যদি তলোয়ার দিয়ে একটা কোপ দেয়, একটা গুলি করে, 1000টা গুলি হয়ে কাফের 1000টা মরবে। এই 1000টা গুলি হবে কেমনে? আল্লাহ তাআলা দিবেন তার অদৃশ্য ফেরেশতাদের মাধ্যমে, স্যার, ফেরেশতাদের মাধ্যমে। এটা তো কোরআন শরীফে বলাই হয়েছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ। How many small army of the Muslim has defeated large army of the non-Muslim? এই আয়াতটা মুখস্থ রাখবো তোমরা, কোরআন শরীফ যখন পড়বা, কোরআন শরীফের ভিতরে এই আয়াতটা আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কাম মিন ফিআতিন কালিলাতিন, কালিল মানে ছোট ছোট, স্মল আর্মি। কাম মিন ফিআতিন মানে হলো দল, আর্মি। কাম মানে কত, কতই না ক্ষুদ্র ক্ষুদ্র দল, আল্লাহ তাআলার দল। কাম মিন ফিআতিন কালিলাতিন, গালাবাত মানে জয়লাভ করেছে, ফিআতান মানে লার্জ আর্মি, গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ, কাসীর মানে বিরাট দল, বিইذনিল্লাহ মানে আল্লাহর হুকুমে। তোমার জয়লাভ হবে কার হুকুমে? আল্লাহ তাআলার হুকুমে। মনে থাকবে তো, না? যাই হোক, আমরা তো এখন তোমাদের মতো ইয়ং যখন ছিলাম তখন মুক্তিযুদ্ধ করার সুযোগ আল্লাহ তাআলা দিচ্ছে, আমরা করেছিলাম। কিন্তু দেশ স্বাধীন করলেই হলো না, এটাকে স্বাধীনতা রক্ষা করা আর বড় যুদ্ধ, তাই না? এই যুদ্ধটা ভবিষ্যৎ জেনারেশন তোমরা করবা, তোমাদের ঘরে নাতিপুতি যারা আসবে ইনশাআল্লাহ তারা করবে, তারপরে নাতিপুতি যারা আসবে, তারপরে আসবে, করতে করতে আপ টু ইয়াউমুল কিয়ামা, যারা মুসলিম ট্রু গুড পিপল, দে উইল কন্টিনিউ দ্য ফাইট ফর দ্য সেক অফ অলমাইটি আল্লাহ, ভালোর জন্য করবে। কাজে এখানে যারা কথা না শুনবে তাদেরকে এটা বাঁশ ডোলা দিবা, তাদেরকে গ্যারোটিং করবা, তাদেরকে না হয় এই সবগুলা ভায়োলেট। গ্রামে তো, হ্যাঁ গ্রামে তো স্যার $5 আছে। হ্যাঁ আছে $5 আমাদের গ্রামে, আমরা ছোটবেলা দেখেছি। তোমরা দেখছো নাকি $5 কেমনে দেয়? জি স্যার। আচ্ছা, ভেরি গুড, তাহলে একটা আইডিয়া তো হয়ে গেছে, মাশাআল্লাহ। তাহলে দিস $5টা নেক compression করা হয়, compressed between two bamboo sticks, one held in front of the neck, another bamboo held in the back of the neck. Come on, this may also be induced by just one bamboo দিয়ে করা যায়, one bamboo stick অথবা metal rod অথবা compressing over the neck against the ground অথবা wall, ওয়ালের সাথে লাগে একটা রড দিয়ে বা একটা বাঁশ দিয়ে করা যায়। This may be even done by compressing the neck on the ground by bamboo or red. এটা তোমাদের আইডিয়া হয়ে গেছে। What is garroting? Garroting, this method, in this method a thin string, একটা পাতলা একটা সুতা বা একটা ফাঁসির জন্য যেটা স্ট্রং, যেটা
thin string is thrown around the neck of an unaware victim. From his back, the ligature material is then tightened rapidly with the help of two sticks tied at the free end of the string, so to constrict the neck of strongly. সাধারণত মনে করো সিনেমাতে তোমরা দেখেছো, ইন্ডিয়ান সিনেমাতে অনেক কিছু রং ঢং দেখায়, তাই না? প্রেমিক প্রেমিকা তারা একজন গাছে উঠে গেছে, কেমন লাভ দিয়ে। এখন প্রেমিক উঠে গেছে ছেলেটা গাছের উপরে, এখন তার ভালোবাসে যে মেয়েটাকে, সেই মেয়েটা হাঁটতেছে রাস্তা দিয়ে, কলস নিয়ে যাচ্ছে পানি, সে কি করলো, রশিটাকে ঠাস করে সামনে পিছন থেকে ছুঁড়ে ফেললো, মেয়েটা হাঁটতেছে আর তার গলায় লেগে গেল ফাঁসির মতো, কেমন টেনে নিয়ে আসলো, তার প্রেমে প্রেমিকাকে ধরলো সে এই গ্যারোটিং পদ্ধতিতে, জোরে ধরে ফাঁস লাগাতে পারে, মেরে ফেলতে পারে, অথবা তাকে সামনে এনে বললো এই রাজি আছিস কিনা বল, তাই না? This is called garroting method. তার মানে the string is thrown to the neck, পিছন থেকে অতর্কিতভাবে পিছন থেকে একটা দড়ি নিক্ষেপ করবে এবং তাকে ফাঁস দিয়ে ধরে নিয়ে আসবে, কেমন? এটা হচ্ছে garroting method. Garroting method was often used by থাগিস সম্প্রদায় in past India. ইন্ডিয়াতে অনেক আগে এটা ব্যবহার করা হতো to kill the travelers. মনে করো তোমরা যাত্রীরা যাচ্ছে মক্কাতে হজ করতে যাচ্ছে বাংলাদেশ থেকে, বার্মা থেকে হেঁটে, কেমন, তখন ইন্ডিয়া দিয়ে যাচ্ছে, তখন এই হাজিদেরকে লুটপাট করে মেরে ফেলার জন্য, সব বিলঙ্গিং যতগুলো ছিল ডাকাতি করার জন্য, টু রব দেয়ার বিলঙ্গিংস ইন দ্য লনলি প্লেসেস, এটা তারা ইউজ করতো এই গ্যারোটিং মেথড, কেমন? আর ইন্ডিয়ান সিনেমাতে ভালোবাসার প্রেমিক প্রেমিকা তারা একজন আরেকজনকে পাওয়ার জন্য এটা ব্যবহার করতো। আর স্পেনে এটা ব্যবহার করতো কি জন্য? ইন স্পেনে গ্যারোটিং মেথড ওয়াজ used to say to be the official method of execution of criminal. এখানে যারা পাপী বা ক্রিমিনাল, হত্যাকারী বা যে কোনো মৃত্যুদণ্ড প্রাপ্ত, ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো গ্যারোটিং মেথডে, কেমন? What do you mean by palmar strangulation? Palmar মানে কি? তোমার হ্যান্ড, palm of the hand মানে তোমার হাতের তালু, তাই না? Palm of the hand is placed horizontally across the mouth and nostril. মুখ এবং নাকটাকে যদি ঢেকে দেওয়া হয় পাম দিয়ে, তাহলে তো শ্বাস নিতে পারবে না। Then reinforced the pressure by pressing the other hand on the top of the first hand. দুই হাত দিয়ে একটা নাক এবং মুখের মুখ যদি বন্ধ যায়, নেক ও তোমার প্রেশার কিছুটা করা যায়, তাহলে এটা palmar strangulation. What do you mean by suffocation? Internet connection is unstable. আমাদের ইন্টারনেট কানেকশন একটু আনস্টেবল, বুঝছো? মনিটর তোমাদের বেলাল এবং আফনান, তোমরা বেলাল কে প্রেজেন্ট কে অ্যাবসেন্টটা দিয়ে দিও, কেমন? ওকে স্যার। জি স্যার। ওকে স্যার, দিয়ে দিব স্যার। ওকে, হ্যাঁ। আবার কেউ যেন মানে চেষ্টা করবা যেটা সঠিক হয়, এটা ভুল না হয়, ঠিক আছে? সাফোকেশন ডেফিনেশনটা হলো কি? হোয়াট ইজ সাফোকেশন? ভেরি ইম্পর্টেন্ট টার্ম, কেমন? ইট ইজ এ টাইপ অফ মেকানিক্যাল অ্যাসফিক্সিয়া কজড বাই, এটা ডেফিনেশনটা আগেই আমরা ক্লাসে আলোচনা করেছিলাম, এক দুইটা ক্লাস আগে মনে পড়ে, যে হোয়াট ইজ সাফোকেশন? ইট ইজ এ মেকানিক্যাল অ্যাসফিক্সিয়া কজড বাই, নাম্বার 1 2 হলো এক নম্বর, আইদার caused by either due to lack of oxygen in the environment or caused by mechanical obstruction to the air passage by means other than constriction of the neck and drowning. Neck constriction করবো না, কেমন? মানে strangulation neck constriction করে, এটাও করবো না। হ্যাঙ্গিং এ হ্যাং করে, কেমন? বডি ওয়েট, এটাও করবো না। কিন্তু মানুষটা সাফোকেশনে মারা যাবে। ড্রাউনিং এ করবো না, পানিতেও চুবাই মারবো না। তাহলে পরে সাফোকেশনটা এমন একটা জিনিস, এর মাঝখানে। সাফোকেশন হলো মেকানিক্যাল অ্যাসফিক্সিয়া কজড বাই আইদার ডিউ টু ল্যাক অফ অক্সিজেন ইন দ্য এনভায়রনমেন্ট। মনে করো আমাদের রুমটা যদি এয়ার টাইট করে দেই, তাই না, অক্সিজেন আর বাইরে থেকে ঢুকবে না, তাহলে এখানে যারা থাকবো সব মারা দেবে, আল্লাহ না করুক। এই জন্য দরজা জানালা অবশ্যই খোলা রাখতে হবে ফর ভেন্টিলেশন, কেমন? অক্সিজেন আসবে যাবে, অথবা এয়ার কন্ডিশন চালাতে হবে, যে বাতাস আসবে এবং যাবে। Or suffocation may be caused two methods. And আরেকটা মেথড হলো mechanical obstruction to the air passage by means of other than constriction of neck. What are the causes of suffocation? কি কি কারণে সাফোকেশন হতে পারে? নাম্বার 1 2 3 করে এগুলো তোমরা সব লিখে রাখো অথবা ছবি তুলে রাখো, কেমন? নাম্বার 1 হলো deprivation of oxygen in the
air, যেটা আমি বললাম যে environmental suffocation, such as presence of toxic gas in the air, carbon monoxide, carbon dioxide, sulfur dioxide, or are toxic gas, মানে poisonous gas, এগুলো কেউ শ্বাস নিলে অক্সিজেন না পরিবর্তে এগুলো যদি নেয় তাহলে সে মারা যাবে। নাম্বার 2, ডিকম্প্রেশন। এখানে ডিকম্প্রেশন, DECOM, ডিকম্প্রেশন, কেমন? তাহলে পরে এটা একটা কারণ। নাম্বার 4, আরেকটা হলো কি হাই অল্টিটিউড। তুমি যদি এভারেস্ট উপরে, এভারেস্ট পাহাড়ে উঠো, সেখানে ওই অক্সিজেন ওখানে যে নাই, যত উপরে যাবা প্লেন দিয়ে যেখানে যায় 4000 ফুট উপরে, ওখানে কি অক্সিজেন আছে? নো, অক্সিজেন তো নিচে থাকে, ভারী, কেমন? কাজে হাই অল্টিটিউডে গেলে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যারা এভারেস্ট বিজয় করতে চায় অক্সিজেন সিলিন্ডার নিতে হয়। নাম্বার 2 হলো প্লাস্টিক ব্যাগ সাফোকেশন। অনেক সময় বাচ্চারা খেলতে খেলতে প্লাস্টিক ব্যাগ মাথা দেয়, দেখা যায় যে শ্বাস বন্ধ হয়ে মারা যায়, কেমন? আল্লাহ না করুক। কাজে বাচ্চাদেরকে স্যার অ্যাবসেন্ট গুলো নিয়ে আনছো। আচ্ছা তুমি বলো তো, আমি একটু লিখে রাখি। স্যার রোল 9। আচ্ছা, নাম্বার 1 হলো রোল 9, তারপরে 9, রোল 11, রোল 11, হ্যাঁ 11, তারপরে রোল 14, রোল 14 মানে 14, জি স্যার, রোল 16, রোল 16 মানে 16, রোল 16, তারপরে রোল 18, রোল 18 মানে 18, হ্যাঁ তারপরে আর স্যার রোল 39, রোল 39 মানে 39, ঠিক আছে। জি স্যার। 11, রোল 9, 11 to 14, 16, 18, 39 এগুলো অ্যাবসেন্ট, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ। সবার জন্য প্রস্তুত মানে উপস্থিত থাকতে পারে, নেক্সট ক্লাসে দোয়া করবা, আমিও দোয়া করি, আমিন। আল্লাহ যেন সবাইকে রেগুলার ক্লাসে থাকা, রেগুলার লেখাপড়া করা, রেগুলার পাস করে যাওয়া, কোনো ধাক্কা হোঁচট খাওয়া, সাপ্লিমেন্টারি যেন না আসে, ফেল না করে, তোমরা যেন ভালো ভালো ডাক্তার হয়ে যাও, যাতে ভবিষ্যৎ জেনারেশন মানুষ যেন তোমাদের দ্বারা ভালো চিকিৎসা পায় ইনশাআল্লাহ তাআলা। কি এটা 12টা বেজে গেছে? আর 1 ঘন্টা আছে না? না, ক্লাস 2 ঘন্টা না আজকে? আর 1 ঘন্টা আছে। আমাদের মহিউদ্দিন তো আজকে মনে করছে একটা ক্লাস, এখন তো আমাদের ক্লাস তো একটা শেষ হবে, তাই না? 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, তাই না? কি বলো? ইয়েস স্যার। জি স্যার। স্যার মহিউদ্দিন তুমি একটু চাটা খাও, খেয়াল ঠিক থাকবে। যাও 2 কাপ চা বানাও, তুমি একটা খাও, আমি খাই, যাও, অথবা গরম পানি দাও, এইভাবে পানি খেয়ে নি। তুমি কিছু কি খাবা বলো? খাবার কিছু আছে? তুমি কিছু খাবা? তুমি কিছু খাবা কেন? এটা খোলো, এটা খাবো না, এটা খোলো, তুমি খাবা, আমি খাই, খাও। হ্যাঁ এটা তুমি খুলো, হ্যাঁ দিচ্ছি তো, ওকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তাহলে তোমাদের সাথে হলো সাফোকেশন সম্পর্কে আমরা আলোচনা প্রায় শেষ করতেছিলাম। লাস্টের দিকে প্লাস্টিক ব্যাগ সাফোকেশনের পরে না নাম্বার 3 দেখো লেখা আছে অবস্ট্রাকশন টু এয়ার প্যাসেজ বাই মিনস আদার দেন কম্প্রেশন অফ দ্য নেক এন্ড ড্রাউনিং। কেমন? হ্যালো হ্যালো, ইয়েস স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা শোনা জি যাচ্ছে, স্যার শোনা যাচ্ছে। ভেরি গুড। তোমার একটু কথা বললে আমার একটু প্রাণ ফিরে পাই, আমার কাছে খুবই ভালো লাগে তোমাদের কথা ইয়েস শুনতে। স্যার। তোমাদেরকে সামনাসামনি ইনশাল্লাহ যেদিন আল্লাহ সুবহানাহু এই করোনা মুক্ত করবেন এবং খুলবে কলেজ, ইনশাল্লাহ তোমরা আসবে, সেদিন তোমাদেরকে দেখলে আমার চক্ষু আরো জোড়াবে ইনশাল্লাহ, মানে চক্ষুটা মনটা ভালো হবে আরো বেশি, তাই না? ইনশাল্লাহ তাআলা। তো এখন তোমাদেরকে এই যে লাস্টে যেটা বলতেছিলাম অবস্ট্রাকশন কি কি হয়, যেমন এক্সটার্নাল মিনস, যেমন স্মুদারিং। কেমন স্মুদারিং? হ্যালো শোনা যাচ্ছে? স্যার শুনতেছি। আচ্ছা, স্মুদারিং, তারপরে ওভারলাইং এটাও একটা কারণ। স্মুদারিং তোরা বুঝছো যে হাত দিয়ে নাক এবং মুখে চেপে ধরলে এটা স্মুদারিং, কেমন? অথবা ওই যে থ্রটলিং হলো গলাকে ধরে থ্রটকে গলার চেপে ধরে, সেটা থ্রটলিং। স্মুদারিং হলো নাক মুখটাকে এইভাবে চেপে ধরা, এটা একটা সাফোকেশন হয়, মারা যায়। আরেকটা হলো ওভারলাইং। তোমরা যারা মেয়েরা ভবিষ্যতে বিয়ে শাদী হবে, মা হবা, তাই না? অনেক সময় দেখা যায় গ্রামে দেখেছো, তোমাদের আত্মীয় স্বজন কেউ শুনছো যে বাচ্চা হয়েছে, নতুন মা, কেমন ফার্স্ট বেবি, বাচ্চাটাকে তার রেখে সে ঘুমায় গেল রাত্রেবেলা, ঘুমের মধ্যে দেখা যায় সকালবেলা উঠে দেখলো বাচ্চাটা মরে গেছে। কেমন? এটা কেন মরলো?
বাই ওভারলাইং, তার মানে ঘুমের মধ্যে মায়ের হাতটা এমন ভাবে বাচ্চাটার বেবির নাক এবং মুখের উপরে চাপা পড়ে গেল, যাতে করে শ্বাস নিতে পারলো না, বেবিটা মারা গেল। মা নিজেও জানে না, নিজেই সে বাচ্চাটাকে মেরে ফেলছে। মা কি জানে? মোটেও জানে না। তার অন্যায় হবে, গুনাহ হবে? তাও হবে না, কারণ ঘুমের মধ্যে এটাকে ওভারলাইং। কেমন? হ্যালো, জি স্যার। জি স্যার। বুঝতে পারছো? হ্যাঁ, স্যার বুঝছি। কাজে আজকাল ডেলিভারির পরে মায়ের সাথে বেবিকে রাখে না, একটা বেবি কট থাকে, আলাদা একটা বিছনা থাকে, মায়ের সাথে দূরত্ব ঘুমাবে বাচ্চাটা। কেমন? এই জন্য ট্রমেটিক অ্যাসফিক্সিয়া একটা আছে, সেটা তোমার কি হয়? হ্যাঁ, ট্রমেটিক অ্যাসফিক্সিয়াতে তোমার ইয়ে হয়, কি বলে, সাফোকেশন হয়। কেমন? তুমি খাও, তুমি খাও, দেখাইছো? আল্লাহ আকবার। তোমরা সবাই মহিউদ্দিনের জন্য দোয়া করবে। আল্লাহ মহিউদ্দিনের কোন সমস্যা থাকলে এটা দূর করে দেন। ওই জন্য পারিবারিক সুখ শান্তি, দুনিয়া সুখ শান্তি দান করেন, যাতে করে আমাদের ক্লাসের ব্যাপারে সব সহযোগিতা করতে পারে। ক্লাসের মধ্যে কম্পিউটারে সব ঠিকঠাক মতন চলে, আমরা যেন সবাই উপকৃত হই, ক্লাসটা যেন ঠিক মতো আমরা নিতে পারি। আল্লাহ যেন আমাদের উপকার দান করেন। আমিন আমিন স্যার। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুন। আমিন আমিন আমিন। এই তো সব দেখায়, আমাদের সবাইকে দান করুক। আমিন ইনশাআল্লাহ। আমাদেরকে সবাইকে, পৃথিবীর সব মুসলমানদেরকে, আর অমুসলমান যারা তাদেরকেও মুসলমান বানায় দেন, এবং তাদেরকেও নেক হায়াত এবং নেক আল্লাহর পুরস্কার সুখ শান্তি দান করেন। আমিন আমিন। আমাদের দোয়া করাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমার যে ব্রেন হচ্ছে কি, বডির ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অর্গান না ব্রেন, তার দোয়া মুখল ইবাদ, ইবাদতের ব্রেন হলো ওই দোয়া। কাজে যত দোয়া করবো আল্লাহ খুশি হয়ে যাবেন। কাজে আল্লাহ খুশি হলে আমাদের সবকিছু সাকসেসফুল আমরা। কেমন? ইনশাআল্লাহ। তওবা করলে, কাজে তওবা বেশি বেশি করব, যাতে করে আল্লাহ খুশি হয়ে যান, আমাদেরকে পুরস্কার দেন ইনশাআল্লাহ। আমিন। তাহলে তোমরা নাস্তাটা খেয়েছো নাকি খাও নাই? হ্যালো স্যার কারা স্যার? মাঝে মাঝে সামনে খাওয়া দাওয়া রাখবা, খাইতে পারিনি স্যার। বলবো যে খাওয়া দাওয়া রাখো সামনে, আমরা ক্লাসও করতেছি, আবার খেতে পারবো। ইউসুফ স্যার চা পান করতে। আচ্ছা, তাহলে আমরা আলোচনা কন্টিনিউ করতে পারবো, তাই না? ইন্টারনাল মিনসে গ্যাগিং অথবা চোকিং। ইন্টারনাল মিনস গ্যাগিং, আর এটা হলো চোকিং। এগুলো চোকিং মানে কি? মানে যখন তুমি খাওয়া দাওয়া যে কেউ করে, অনেক সময় আমরা দেখলাম, তোমাদের কেউ শুনছো যে খাওয়ার সময় খাদ্য আটকে গিয়ে মারা গেছে, এরকম কোনো কেস শুনছো তোমরা? না শুনো নাই? শুনছি। হ্যাঁ, শুনছো, তাহলে ভেরি গুড, তোমার একটা এক্সপিরিয়েন্স হলো। আমিও শুনছি। কোথায়? আমি যখন রিয়াদে ছিলাম চাকরিতে, তখন আমাদের একটা পরিচিত একটা ফ্যামিলি, আমাদের ভাগ্নিহার সম্পর্কে পরিচিত বাড়ি, ওর জামাই হলো, ভাগ্নির নাম কবিতা, ওর জামাই হলো ইঞ্জিনিয়ার। কেমন? এখন সেই ইঞ্জিনিয়ার জামাই একদিন ফোন করলো, কান্দতে কান্দতে বলতেছে, মামা আমার বড় ভাই ভাত খেতে বসছিল ফরিদপুরের গ্রামে, তো খাওয়ার সময় খাওয়াটা আটকে গেছে গলায়, এবং ওই অবস্থায় সে মারা গেছে। এই জন্যই বলা হয়, ডোন্ট বি কেয়ারলেস ডিউরিং ইটিং, টেক কেয়ার, বিসমিল্লাহ করে খাবা, আল্লাহর দান নিয়ামত গুলো খাবা। খাওয়ার সময় কোনো সাইড টক করবা না, কোনো গল্প করবা না, যাতে বেখেয়াল হয়ে গেলে কি হয়, খাদ্য নালীর ভিতরে আটকে গিয়ে মানুষ মারা যেতে পারে। এই জন্য আমাদের দেশে গ্রামে বলে কি, এই খাওয়ার সময় আমাদের সালাম দিব না, সালাম নিব না। তার উদ্দেশ্য হলো এটাই, যাতে করে সে চোকিং হয়ে, সাফোকেশন হয়ে মারা না যায়। উদ্দেশ্য তো এটাই। তারা তো এইসব জ্ঞান জানে না, কিন্তু আমরা ডাক্তার হিসেবে এই যে খাদ্যের যে নিয়ম আছে ইসলাম ধর্মে, আমাদের প্রফেট মুহাম্মদ ইসলাম খাওয়ার অনেক নিয়ম কানুন সুন্দর শিক্ষা দিয়েছেন। কেমন? যেমন পানি পান করার সময়, খাওয়ার সময় তোমরা ডান হাত ইউজ করবা, 3 বার ঢোক গিলবা, বিসমিল্লাহ করে 1 বার ঢোক গিলবা, পানি পান করবা, আবার বিসমিল্লাহ আরেক ঢোকবার, আরেকবার বিসমিল্লাহ আরেকবার, এই 3 ঢোকে পানি পান করে। কিন্তু আমরা ও করে একদম পুরাটা এক ঢোকে পানি পান করি, আর হঠাৎ করে দেখা যায় শ্বাসনালীতে ঢুকলো, কাশি। তাড়াতাড়ি কে বলে স্যার? হ্যাঁ হ্যাঁ, দিয়ে তাড়াহুড়া করা একেবারেই উচিত নয়। কি বলো, তাই না? তাড়াহুড়া করা কি শয়তানের কাজ। খাওয়া দাওয়ার গেলে অনেক ক্ষতি হয়ে যায়, মৃত্যু হয়ে যায়। কাজে এই জিনিস থেকে আল্লাহ সুবহানাহু আমাদেরকে নিরাপদে রাখুন, সুস্থ ভালো রাখুন ইনশাআল্লাহ। আমিন। তাহলে আমরা নেক্সট ইয়েতে দেখি টাইপস অফ সাফোকেশন। সাফোকেশন কি কি আছে? নাম্বার 1 হলো স্মুদারিং। কেমন? মানে হাত দিয়ে নাক এবং মুখকে চেপে ধরা, এটা স্মুদারিং। চোকিং, খাদ্য খেতে গিয়ে আটকে গিয়ে ওখানে চোকিং।
তারপরে গ্যাগিং, কেউ যদি মনে করে যে গ্যাগে করে চুরি ডাকাতি করছে আসছে, চিৎকারে বাঁচাও বাঁচাও করতে ঘরের লোকদেরকে বাইন্দা মুখের ভিতরে কাপড় ঢুকাই দেওয়া চোর ডাকাইতেরা, কারণ চোর তো না ডাকাইতেরা মুখের ভিতরে কাপড় দিয়ে গ্যাগিং, কেমন? অথবা ওই যে মাউথ গ্যাগ বলে না, আমরা হাসপাতালে দেখবা রাইস টিউব তো দেখছো, স্টোমাক টিউব, এটা মাউথ গ্যাগ থাকে এখানে একটা লম্বা কাঠির মতো, এটা আটকে না আটকে যায়, কেমন? গ্যাগিং। আচ্ছা, আরেকটা হচ্ছে বার্কিং, আরেকটা হলো ওভারলাইং। তারপরে নাম্বার 6 ট্রমেটিক অ্যাসফিক্সিয়া, নাম্বার 7 ইনহেলেশন অফ ইররেসপায়ারেবল গ্যাসেস, ইনহেলেশন অফ ইররেসপায়ারেবল গ্যাসেস, কেমন? এগুলো হচ্ছে টাইপস অফ সাফোকেশন। ঠিক আছে, তোমরা ছবি তুলছো অথবা লিখে রাখছো, কেমন? থ্যাংক ইউ। প্রত্যেকটা জিনিস তোমাদের লেখাপড়াটা ইনশাআল্লাহ খুব মজবুত, সুন্দর, স্ট্রং ফাউন্ডেশন হোক, আমিন। What are the postmortem finding of suffocation? Suffocation করলে তুমি postmortem finding কি পাবা? এক নম্বর পাবা যে এক্সটার্নাল ফাইন্ডিং, আর একটা হলো ইন্টারনাল ফাইন্ডিং। এক্সটার্নাল ফাইন্ডিং মানে বাইরে থেকে কি পাবা? তুমি পাবা ব্রুইস এন্ড অ্যাব্রেশন অন দ্য লিপস এন্ড অ্যাঙ্গেলস অফ মাউথ, মানে হাত দিয়ে যদি চেপে ধরে তাহলে অ্যাঙ্গেল অফ দি মাউথ অথবা নোজ, এইসব অ্যাব্রেশন, ব্রুইস, এখানে চামড়াও হয়তো কোন জায়গায় উঠে গেছে, অ্যাব্রেশন কোন জায়গায় ব্রুইস হচ্ছে, প্রেশার হচ্ছে রাপচার হয়ে গেছে, স্মল ব্লাড ভেসেল গুলো রাপচার হয়ে এক্সট্রা ভেসেল ব্লাড সেখানে পাইতে পারো। নাম্বার 2 মার্ক অফ ইনজুরি অন দা চেস্ট, কেমন? চেস্টের উপরে মার্ক অফ ইনজুরি পাইতে পারো। হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। তোমরা কিন্তু ফাঁকে ফাঁকে খেয়ে নিবা, বুঝছো? মানে পেটে থাকলে পিটিস হয়, গাড়িতে পেট্রোল থাকলে, গ্যাস থাকলে গাড়ি চলে, আর পেট্রোল না থাকলে আবার গাড়ি চলে না। কিন্তু মানুষের গাড়িটা কিন্তু আল্লাহর রহমতে চলতেই থাকে। কেন জানো? এই যে আমরা 360 আওয়ার্সের বেশি আমরা না খেয়েছিলাম না, 1 মাস রোজা, 1 মাস রোজাতে আমরা ফাস্টিং করেছি কত? 360 আওয়ার্সের বেশি হবে এই সামার টাইমে, তাই না? জি স্যার। তখন তো আমাদের গাড়ি মানে শরীরের কোনো শক্তিও কমে নাই, কারণ আমরা খাওয়া দাওয়া তো ভালোই আল্লাহ তাআলা ইফতারি দিছে, কোনো স্টারভেশনও হয় নাই, বডি ওয়েট কমে নাই, বরঞ্চ বডি ওয়েট আরো বেড়ে গেছে ভালো খাওয়া খেয়ে, কেমন? কাজে না খেয়ে থাকলেও আল্লাহ তাআলাই রক্ষা করেন, তাই না? না খেয়ে থাকলেও একটা উপকারিতা আছে বলেই তো এটা ট্রেনিংটা। এক্সটার্নাল ফাইন্ডিং তাহলে কি, তুমি কি পাচ্ছ সাফোকেশনে? ব্রুইস, অ্যাব্রেশন অন দ্য লিপস, অ্যাঙ্গেল অফ দ্য মাউথ। নাম্বার 2 মার্কস অফ ইনজুরি অন দ্য চেস্ট with fractures of ribs due to pressure on the chest, যদি চেস্টের উপরে প্রেসার পড়ে, কেমন? তাহলে রিবস গুলো ভাঙ্গাও পেতে পারে, পাওয়া যায়। নাম্বার 3 এভিডেন্স অফ স্ট্রাগল in form of scratches, bruises around the nose and mouth. নোজ এন্ড মাউথে এই যে স্ক্র্যাচ যেগুলো, নখের দাগগুলো পাইতে পারো। তারপরে নাম্বার 4 নো লোকাল সাইন্স অফ ভায়োলেন্স উইল বি ফাউন্ড ইফ সফট ক্লথ অর পিলো হ্যাজ বিন ইউজড। ওই যে তুমি একটা ইন্টেলিজেন্ট প্রশ্ন করলা, তোমার নাম কিটা? মেয়ে যে প্রশ্ন করলা যে স্যার হাতে যদি কাপড় থাকে তাহলে তার দাগ পড়বে না, তোমার কি নাম? স্যার সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা, মাশাআল্লাহ। সিদরাতুল মুনতাহা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাস্ট স্টেজ, সম্মানের হাইয়েস্ট, যেখানে ফেরেশতা আর যেতে পারে না, তাই না? জি স্যার। আলহামদুলিল্লাহ। সিদরাতুল মুনতাহা রোল নাম্বার কত তোমার? স্যার 34। 34। আচ্ছা, ভেরি গুড। আল্লাহ সুবহানাহু সবাইকে আমাদেরকে সম্মানিত রাখুন, আমিন। তাইলে নাম্বার 5 দেখো, সাইন্স অফ অ্যাসফিক্সিয়া প্রেজেন্ট। সাইন্স অফ অ্যাসফিক্সিয়া বলতে কি বুঝো? এটা তোমরা জানো যে ব্লুইশ কালারেশন অফ দ্য টিপ অফ দ্য টাং, লিভস,